12 লাখ টাকার ছাগলকাণ্ডে বেরিয়ে আসা রাজস্ব কর্মকর্তা জনাব মতিউরের সম্পর্কে অনেক তথ্য এখন আমাদের সামনে আসছে। একটা টিভি চ্যানেলের সাক্ষাৎকার দিয়ে, যে চ্যানেলটা এক ধরনের পিআর ক্যাম্পেইন করেছে তার জন্য, সেখানে নিজকে বিরাট সৎ, বিরাট দক্ষ কর্মকর্তা দাবি করা মানুষটা কতটা দক্ষ অন্তত দুর্নীতিতে, সেটাও বেরিয়ে আসছে। আমি বহুবার বলেছি, একটা বেরিয়েছে, অনেক একটা বেরোয়নি, বেরোবেও না হয়তো কখনো। যারটা বেরিয়েছে তাকে নিয়ে আলাপ আলোচনা জারি রাখা জরুরি। সে কারণে আমি তার সম্পদের যে বিরাট ফিরিস্তি, যেটা আমরা আসলে হাবুডুবু খাবো, একটু হাবুডুবু খাই, এই ডেটাগুলো, এই কথাগুলো ডকুমেন্ট করে রাখা দরকার। মিডিয়াতে আছে, পত্রপত্রিকায় এসছে। আমি একটু বলে রাখতে চাই, আমরা একটু শুনি আবারও। কি ভীষণ ক্লান্তিকর দীর্ঘ লিস্ট, মানে এটা শুনতেও ক্লান্ত হয়ে যাই আমরা, কিন্তু আমি একটু বলতে চাই। একটা পত্রিকা কালবেলা, তারা এটা নিয়ে একটা রিপোর্ট করেছে, আরও কয়েকটা জায়গায় এসছে তার সম্পদের এই ফিরিস্তি। তাদের রিপোর্ট থেকে কিছু অংশ আমি পড়ি। অনুসন্ধানে জানা যায়, ডক্টর মতিউর রহমানের উত্থান মূলত 2009 সালে চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার থাকাকালে। পরে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় পদায়ন হয়েছে তার। সাবেক এক চেয়ারম্যানের আস্থাভাজন হিসাবে দায়িত্ব পালন করেছেন বৃহৎ করদাতা ইউনিট ভ্যাটের কমিশনার হিসাবে। সে সময় বিভিন্ন কোম্পানিতে ভ্যাট ডিমান্ড করে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য এনবিআর ও দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি দুই প্রতিষ্ঠান। এরপর এখন সম্পদের তালিকা কি পাওয়া যাচ্ছে সেটা একটু শুনি। মতিউর রহমানের ওই যে তরুণ ছেলেকে নিয়ে হিসাবে অস্বীকার করল ইফাতের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি গাড়ির রেজিস্ট্রেশন তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে। আর এই দুটি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন মতিউর রহমানের দুই সন্তান, তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা। ইফাত মতিউর রহমানের সন্তান না হলে তার পরিবারের পারিবারিক মালিকানাধীন গাড়ি কীভাবে হলো, এমন প্রশ্ন উঠেছে। সে সঙ্গে কিছু সরকারি কর্মকর্তা এত টাকার মালিক হলেন কেন, সেই প্রশ্ন সামনে এসছে। এই রিপোর্টটা আসলে সব কিছু নিশ্চিত হওয়ার একটু আগে জনাব ইফাত, জনাব মতিউরের সন্তান, এটা প্রমাণিত তার দ্বিতীয় পক্ষের সন্তান। এবং একটা মানুষ কতটা অসভ্য হলে তিনি তার যার বায়োলজিক্যাল বাবা, তার পিতৃত্ব অস্বীকার করেন শুধুমাত্র তার অবৈধ সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে বলে। কতটা অসভ্য হলে একটা মানুষ, মানে সব মানুষজন আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করেন, আবার বিরাট মুখোশ ধরেন। যে ইন্টারভিউটার কথা আমি গতকাল বলেছি, কিভাবে প্রতি মুহূর্তে আল্লাহর নাম স্মরণ করছেন আর আলহামদুলিল্লাহ বলছেন, সেই লোক। উনি দাবি করেছেন তার সম্পদ বৈধ, বিনিয়োগটা বৈধভাবে হয়েছে, কিন্তু কালবেলার অনুসন্ধানে তারা যা যা পেয়েছে আমি একটু পড়ি। তার দুই সন্তান অর্ণব ইপসিতার নামে পুঁজিবাজার এবং এর বাইরের প্রায় ডজন খানেক কোম্পানির অংশীদারিত্বের নথিপত্র এসেছে। এসব নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে গাজীপুরের গ্লোবাল শু ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতে তার দুই সন্তান অর্ণব ও ইপসিতার মালিকানা রয়েছে। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানিতে এই দুই প্রতিষ্ঠানের নামে কৌশলে প্লেসমেন্ট শেয়ার নেন মতিউর রহমান। আর গ্লোবাল ম্যাক্সের মালিকানা রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ। ব্রোকারেজ প্রতিষ্ঠান শাহজালাল ইকুইটিতেও মালিকানা রয়েছে তার। শুধু ইকুইটি ম্যানেজমেন্ট কোম্পানি নয়, অ্যাসোসিয়েট অক্সিজেন নামে পুঁজিবাজারের আরেক কোম্পানিতে 27,45,500 শেয়ার রয়েছে। জানা গেছে মতিউর রহমানের বসুন্ধরার আবাসিক এলাকায় থাকেন। তার পারিবারিক মালিকানায় বেশিরভাগ প্রতিষ্ঠানের হেড অফিস ওই এলাকায়। মতিউর রহমানের ছেলে অর্ণবের নামে অর্ণব ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া তার মেয়ের ল্যাম্বরগিনি নামে বিলাসবহুল গাড়ির ব্যবহারের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার দাম প্রায় 4 লাখ কানাডিয়ান ডলার বা বাংলাদেশি টাকায় 4 কোটি টাকা। তাকে কথা বলার চেষ্টা করা হয়েছিল, তিনি কথা বলেননি। আর এই যে জিনিসটা তো জানা গেছে যে তার ছেলে জনাব নিজাম হাজারি এই বোমা ফাটিয়ে দিয়েছেন। একটু সাইবার ক্রাইম ইউনিটে যাক এটার বিরুদ্ধে। যাই হোক, জানা গেছে শুধু রাজধানী ঢাকা বা গাজীপুর নয়, মতিউর রহমান অঢেল সম্পত্তি কিনেছেন শ্বশুরবাড়ি নরসিংদীতেও। তার স্ত্রী লায়লা কানিজ আগে সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন, এখন চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন। আর প্রভাবশালী স্বামীর প্রভাবে 23 সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন। শিক্ষক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া লায়লার নামে পার্ক রিসোর্ট থেকে শুরু করে বাণিজ্যিক এলাকায় কোটি কোটি টাকার জমি প্লট। এছাড়া রাজধানী বসুন্ধরা ডি ব্লকের 7 রোডে 384 নম্বর বাড়িতে শ্রী লায়লা কানিজের নামে রয়েছে একটি ফ্ল্যাট। ডি ব্লকে রয়েছে 5 কাঠায় 7তলা বাড়ি, যার দোতলায় মতিউর রহমানের পরিবার নিয়ে বাস করেন। এছাড়াও গাজীপুর সদর, খিলগাঁও মৌজায়
দাগ টাগ দেওয়া আছে 10.50 শতক, আবার দাগ নাম্বার 3.90 শতক, আবার দাগ নাম্বার 7.50 শতক, আবার দাগ নাম্বার এবং তাতে আছে 207 শতক, 276 দাগে 7 শতক, এরপর আছে 6 শতক। গাজীপুর থানার খিলগাঁও মৌজায় 16%, 14.50 তৌফিকুর রহমান শ্রী লায়লা কানিজের নামে 0.45 একর আছে। গ্লোবাল শুজ কোম্পানির নামে 34,345 শতক, জোত 70 শতক, মানে নানান রকম আছে 0. এত শতক। সাতখাতিয়ান মিলে মোট জমির পরিমাণ 60%। এটা হলো গাজীপুরের কথা বলছে। সাভারেও প্রচুর আছে, 12.58 আছে। সাভার থানা বিলামিয়া মৌজায় আছে 14.03 ইত্যাদি ইত্যাদি। মানে যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানেও দেখুন আমরা একেবারে স্পেসিফিক তথ্য দিয়ে তার সম্পদের কোথায় কোনভাবে কোন জায়গায় কত নাম্বার প্লটে ফ্ল্যাট আছে, কোন জায়গায় কোথায় কোথায় তার আছে, কোন কোন দাগে তার জমি আছে, সব তথ্য দেয়া আছে। আমাদের মনে থাকার কথা তিনি তার সম্পদ উপার্জনের জন্য একটা বৈধ পথের কথা বলার চেষ্টা করছিলেন। সেটা হচ্ছে যে তিনি শেয়ার বাজারে লোকজনকে যা যা করেন, সেখানে আমি গত ভিডিওতে জানিয়েছি আপনাদেরকে উনি যেভাবে এটা করেন, এটা মিস্টার কামাল আহমেদের একটা স্ট্যাটাস থেকে অনিবার্যভাবে তিনি যাদের গোপন হিসাব দেখেন সেটা তিনি তার এই এক্সিস্টিং ক্ষমতা ব্যবহার করে দেখেন, এবং তারপর তিনি যা করেন সেটাও আমাদের ফৌজদারি যে কার্যবিধি আছে আমাদের আইনে সেটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করা আছে। উনি আবার বুক ফুলিয়ে এগুলো বলছেন এবং এই পরিমাণ সম্পদ তৈরি করছেন। আমরা একটা কথা অনেকে বলছি, সেটা হলো আমরা এদেরকে নিয়ে যাতে খুব বেশি মেতে না থাকি। দেয়ার আর আদার ইস্যুস, অনেক কিছু নিয়ে কথাবার্তা হওয়ার কথা আছে, আমার মনে হয় বলা দরকারও আছে। কারণ একটা ইস্যু ধরুন এখন প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে আছে, তার ইন্ডিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে আমাদের নজর রাখা দরকার। আরও অনেক কিছু আছে যেগুলো খুবই সিগনিফিক্যান্ট, কিন্তু তারপরও আমি প্রায় বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গার মানে একটা যে কীরকম, যেটা লুটের সাম্রাজ্যে পরিণত করা হয়েছে, একটা মগের মূল্যকে পরিণত করা হয়েছে, সেখানে এই যে ডকুমেন্টগুলো আমাদের সামনে আসে সেগুলো নিয়ে আমাদের আসলে কথা বলা দরকার আছে। আমরা চাই বাংলাদেশের এই লুটপাটতন্ত্র, এই চৌর্যতন্ত্র, ক্লিপ্টোক্রাসির প্রতি সারা পৃথিবীর আরও অনেক বেশি দৃষ্টি আকৃষ্ট হোক। আমরা যত বেশি শোরগোল আমাদের জায়গা থেকে করব সেই দৃষ্টি তত বেশি আকৃষ্ট হবে। মানে বাংলাদেশের এই চুরি কারো ব্যক্তিগত চুরি না, আমাদের মূল আর্গুমেন্টটা হচ্ছে এটা কারো ব্যক্তিগত চুরি না, এটা চোরদের ক্ষমতায় থাকা জনিত একটা সিস্টেমের অংশ হয়ে তারা এই চুরিগুলো করেন। এই একটা আর্গুমেন্ট আসলে আমাদের জায়গা থেকে ক্রমাগত চারদিকে দেশের ভেতরে এবং দেশের বাইরে সব জায়গায় ছড়িয়ে পড়া উচিত।